নমস্কার রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে আপনি থাকেন।
সিঙ্গাপুর থেকে এসেছি। জি তো রাসেল ভাই, আমি আমার ঘটনাটা শেয়ার করার আগে ছোট্ট করে একটু বলে নিতে চাচ্ছি যে আসলে আমাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল যে ঘটনাগুলো ঘটছে জি সেটা অনেকে অনেকভাবে কটূক্তি করে থাকে, বাট হুম হুম, সত্যি বলতে যাদের সাথে ঘটে শুধু তারাই এটা রিয়েলাইজ করতে পারে এবং এটা অনুভব করে থাকে। যাই হোক, আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। জি আমার ঘটনাটি হচ্ছে সরি, এটা আমার এক কলিগের কাছ থেকে আমি শেয়ার করেছি। এটা উনি আমার সাথে শেয়ার করেছেন, আফরিন আপু। এই ঘটনাটা ওনার সাথে ওনার খালামণির সাথে ঘটেছে। এটা সিঙ্গাপুরের ঘটনা। ওনার খালামণি সিঙ্গাপুরে একটা বাড়ি কিনে, ডুপ্লেক্স বিল্ডিং কিনে, সেখানের ঘটনাটা। তো এটা 2 বছর কি এরকম একটা সময় হবে। এই সময়টাতে এই 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 ডিস্টেন্সে একটা ছিল। তো যাই হোক, ওই যে বাড়িটা উনি ক্রয় করে সেই বাড়িতে ভালোই সময় কাটাচ্ছিল। তো একটা সময় একদিন রাতে শুয়েছিল, শেষ রাতের দিকে উনি খালামণি নামাজ পড়তেন। তো মাঝরাতে অথবা শেষ রাতে এই সময়টাতে উনি রিয়েলাইজ করলেন, আমরা যখন ঘুমাই নর্মালি কিন্তু একটু শীত লাগলে আমরা একটা ব্ল্যাঙ্কেট অথবা কাঁথাই টাইপের কিছু একটা গায়ে দিয়ে জড়িয়ে আমরা শুয়ে থাকি। ঠিক উনিও একই রকম ভাবে শুয়েছিলেন। একটা সময় উনি অনুভব করতে লাগলেন যে কে যেন পায়ের দিক থেকে তার কাঁথাটা টানছে। হ্যাঁ, তো প্রথম দিকে ইগনোর করার চেষ্টা করলো। একটা সময় যখন কাঁথাটা টান দিয়ে সরিয়ে ফেললেন তখন উনি সম্পূর্ণভাবে চেতন, মানে অবচেতন, যখন ঘুমিয়েছিলেন তখন তো ঘুমন্ত অবস্থা, বাট যখন সরে গেল তখন উনি রিয়েলাইজ করলেন যে সামথিং অড কিছু ঘটেছে। এবং উনি যখন তাকালেন, তাকিয়ে যে বিষয়টা দেখলেন সেটা হচ্ছে মানে জানালার দিকে তার চোখ চলে গেল এবং সেখানটাতে দেখতে পারলেন যে লাল চোখ, মানে চোখের যে একটা অবয়ব দেখলেন, সেই অবয়বটা ছিল লাল চোখে এবং টাই পরা একটা ভদ্রলোক, সাদা কাপড় পরা একজন লোক দাঁড়িয়েছিল। জি জি জি, জানালায় ওখানে দাঁড়িয়েছিল। তো উনি দেখে কোনো কথা না বলে জাস্ট ইগনোর করে উনি অপোজিটে শুয়ে পড়লেন আবার। তো সেম একই রকম ঘটনা উনি কারোর সাথে শেয়ার করলেন না। তো একদিন খালু জানু নামাজ পড়ছিলেন, ভোরে ফজর নামাজ যখন আদায় করছেন, শেষে যখন সালাম ফেরালেন, ঠিক যখন ডান দিকে সালাম ফেরালেন, ঠিক তখন দেখলেন একই রকম ভাবে ওই রকম একটা অবয়ব তার দিকে আছে এবং তার দিকে একই রকম টাই পরা ছিল এবং তার দিকে রক্তচোখ করে তাকিয়েছিল একই রকম ভাবে। তো এই জিনিসটা মানে এটা তো আসলে পরে শেয়ার হয়েছে, তখনও খালাম্মাকে বলেনি ঘটনাটা। তো কোনো একটা পর্যায়ে উনি সিঙ্গাপুর থেকে যখন বাংলাদেশে আসলেন, এমন হয় না যে ফ্যামিলি সব মেম্বারগুলো একসাথে হলে নানান ধরনের গল্প হয় স্বাভাবিকভাবে। তো সেই এরকম ভাবে গল্প করতে গিয়ে যখন রাত গভীর হয়ে গেছে, এই ধরনের কথা যখন চলে আসছে, তখন বলছে যে আমাদের যে বাসাটা এরকম তো আমার সাথে ঘটেছে। তখন খালু জানু শেয়ার করলেন যে আমার সাথে তো এরকম একটা কিছু ঘটেছে, উনি এরকম একটা দেখেছেন। তো ওই সময়টাতে ভাইয়া করলেন ওই বাসার অ্যাড্রেস লিখে গুগলে সার্চ দিলেন। গুগলে সার্চ দেওয়ার পরে যে ম্যাপটা আসলো সেটাতে উনি একটু সারপ্রাইজ হয়েছিলেন, কারণ ওনারা যখন বাসাটা ক্রয় করলেন তখন কিন্তু ওনারা জানতেন না যে বাসাটা এরকম একটা অবস্থা। তো সেই সময় উনি দেখলেন যে বিল্ডিং এর উপর একটা সাইনবোর্ড করা ছিল এবং ওই বাড়িটা একটা হন্টেড বাড়ি, এবং সেটা তারা আগে জানতেন না। এবং ওই যে ঘটনাটা বলেছে যে লাল টাই পরা, লাল চোখ, মানে চোখের পরে এরকম, তো যে ওই বাসার যে মালিক ছিলেন, বেসিক্যালি ওই বাসার মালিক ওই বাসার ছাদে থেকে সুইসাইড করে, লাফ দিয়ে পড়ে মারা যায়। দেন তারপরে থেকেই আর কি ওই যে ঘটনা এবং ওই ভদ্রলোকের যে প্রোফাইল দেখলেন সেই ক্ষেত্রে দেখা গেল যে ওইটার সাথে মিল আছে। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমি শুধু একটা কথা বলবো যে আপনি যদি হঠাৎ করে আপনার ঘরের মধ্যে এরকম মানে থাকে না যে আমরা যে রেগুলার যে ঘটনাগুলো শুনি সেখানে সাদা কাপড় পরা মানুষ দেখতে পাই, তারপরে আমরা দেখতে পাই যে কেউ হয়তো মানে অবয়ব, একটা ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু একটা জলজ্যান্ত টাই পরা মানুষ যদি আপনি আপনার ঘরে দেখতে পান হঠাৎ করেই এবং আপনার ঘুম ভেঙে জেগে উঠে আপনি যদি এরকম কোন একটা ব্যাপার বুঝতে পারেন যে কেউ একজন আপনার সঙ্গে আছে এবং আপনার সঙ্গে এই মুহূর্তে অবস্থান করছে, তাহলে কেমন লাগবে আপনার? আমার মনে হয় বেশ ভয়ঙ্কর লাগার কথা। আচ্ছা।
দ্বিতীয় অতিথির কাছে এখন, এবং দ্বিতীয় অতিথিকে বলবো যে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাব আমরা। জি মনিরুজ্জামান উত্তর থেকে আসছি। জি যে আপনারা আমাদের যে ডিয়াবাই নিয়ে ঘটনা, আমাদের ডিয়াবাইতে যে একটা নদী আছে সেটা সবাই হয়তো চেনে, ওটার নাম পুরাটা আমি বলতেছি না। তো আমরা একসময় আমরা অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, সবাই মিলে আড্ডা দিতাম। তারপর আমরা একদিন ওই ডিয়াবাই নদীতে গিয়েছিলাম গোসল করতে। তো গোসল করতে যাওয়ার সময় আমরা সবাই গেছি, 23 জন, আমরা মনে আছে আমার যে 23 জন গেছিলাম। এটা সম্ভবত 2007-এর ঘটনা। আচ্ছা। তারপর আমরা যখন গোসল করছিলাম তখন আমরা ওইখানে দেখতে পেলাম যে পানিগুলো অনেক বাইরে বাইরে করতেছে। তো বাইরে বাইরে করে আমরা ইয়ে করতেছি না, যে আমরা ভাবতেছিলাম যে আমরা যেহেতু 23 জন পোলাপান, আমরা অনেক মানে দাপাদাপি করতেছি, তাই হয়তো পানিটা বাইরে যাচ্ছে। তো 2-1 মিনিট পর আমি ইয়ে করলাম যে আমার পায়ে বলেন যে আমার পায়ে কেউ মানে টান দিচ্ছে। তো আমি পানি নিচে চলে গেছি। তো টান দেওয়ার পর আমি খেয়াল করলাম, দেখলাম যে একটা মহিলা বসা আর 2টা লোক আমার পাও ধরছে। তো মহিলাটা আমি একদম মানে কানলি খেয়াল করেছি যে মহিলার সাদা কাপড় পরে একটা চেয়ারে বসে আছে, চেয়ারটা একদম ঝকঝক করছে। তো ওই 2টা লোক যখন আমার পায়ে ধরছে, তো আমি অনেক চেষ্টা করতেছিলাম। তো অনেক চেষ্টার পর আমি ছুটে আমি একদম উপরে চলে আসছি। তারপর আমার একটা ফ্রেন্ড ও নিচে ডুব দিচ্ছে। তো ও ডুব দেওয়ার পর আমার ওই ফ্রেন্ডটাকে আর পাইনি। তো আমরা পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পর আমরা রাত্রেবেলা ওর মামাকে বলেছি ঘটনাটা। রাত্রেবেলা ওর মামা যখন গিয়েছে ওইখানে গিয়ে ওর মামাকে বলা হয়েছে যে ওনারা জাল দিয়ে আগে খুঁজছে। তারপর ওর মামা শুনতেছে যে কেউ বলতেছে যে তোরা খুঁজিস না, যা হওয়ার হয়ে গেছে, সকালেই তোরা ওটা পাবি। তো ওর মামা যখন এইটা শুনলো, তারপর ওর মামা অনেক ভয় পেয়ে যায়, আর ওনারা পরে খোঁজে নাই। তারপর সকালবেলা ওনার লাশটা উপরে উঠে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আবারও প্রথম অতিথির কাছে চলে যাব তার ঘটনার জন্য, এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনবো। ধন্যবাদ রাসেল ভাই আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা 2015 সালের ঘটনা। ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া। আমি তখন একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আমি চাকরি করতাম। তো হঠাৎ এটা জুলাইয়ের দিকে ঘটনাটা। তো আমার হঠাৎ খুব বেশি শরীর খারাপ করে না, বাট ওই সময়টাতে হঠাৎ কেমন অনেক জ্বর হয়েছিল। অনেক জ্বর মিনস অনেক জ্বর। আমি বাসায় জানাইনি, যে আমাকে বললে হয়তো আম্মু টেনশন করবে। দ্যাটস ওয়াই ঢাকার বাইরে থেকে যদি এরকম বলি তাহলে হয়তো অ্যাজ এ গার্জিয়ান তারা তো টেনশন করবে। দ্যাটস ওয়াই তাদেরকে আমি বলিনি। তো যাই হোক, আমি যে রুমটাতে থাকতাম স্টিল নাও আমি ওই বাসাতেই আছি। আমার রুমমেটরা হয়তো ঘটনাটা শুনছে। তো যাই হোক, তখন আমার পাশের যে বেডমেট ছিল উনি ছিল পার্থ সারথী নাম। তো আমি দাদাকে বললাম, দাদা আপনি একটু রাতে দেখেন, আমার প্রচুর জ্বর হয়েছে, তো যদি কোনো প্রবলেম হয়, আমি যদি না বুঝতে পারি, আপনি একটু টেক কেয়ার করেন আমাকে। প্রবাবলি তখন রাত 2:30 থেকে 3টা বাজে। আমি রিয়েলাইজ করলাম আমার ঘাড় থেকে মাথা পর্যন্ত ভারী হয়ে গেছে। আচ্ছা। আমি আগের একটা এপিসোডে বলেছিলাম যে এরকম আমার পিছনে ভারী হয়ে গিয়েছিল, সেটার মতনই ঘটনাটা, বাট আমার ঘাড় থেকে মাথা অবধি ভারী হয়ে গেছে। তো আমি ঘুমে প্রচুর জ্বর হয়েছে, সে ভাবলাম হয়তো জ্বর হয়েছে, এই কারণেই আমার এরকম শরীরটা ভারী হয়ে গেছে, এইখানে ভারী হয়েছে। কিন্তু যখন রিয়েলাইজ করলাম ইভেন দেখলাম যে টোটাল হচ্ছে 3 জন। আমি যদি নাম উল্লেখ করি, একজনের নাম হচ্ছে ফয়সাল, আর ছোট্ট একটা মেয়ে এসেছিল নাম হুমায়রা। বাট ওদের মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, বাট ওদের অবয়ব, ও যে আমার পাশে বসে আছে, হুমায়রা আমার ডান হাত ধরে টানাটানি করছিল এবং 2 জন বসেছিল। তো হোয়াট এভার, ওরা হচ্ছে আমার সাথে সবকিছু শেয়ার করে, যে আমি কি করি না করি সবকিছু ওরা বলে দিচ্ছে। আমি এই জায়গায় কাজ করি, আমি এই কাজ করি, এখানে গিয়েছি, সেখানে গেছি, সবকিছু ওরা আমার সাথে বলছে। তো আমি সবকিছু বললাম হ্যাঁ ঠিক আছে। আমি ওই সময়ও চিন্তা করার চেষ্টা করলাম যে এটা কি অতিরিক্ত জ্বরের কারণে আমার হচ্ছে কিনা, কিন্তু আমি যখন আবারও দেখলাম যে ওই অবয়বগুলো বোঝা যাচ্ছে যে কেউ, তারা 3 জন আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি তারা 3 জন আছে, বাট কারো মুখ আমি দেখতে পাচ্ছি না। তো ফয়সাল আমাকে বলছে যে তুমি আমার সাথে চলো, তুমি তো অনেক মিষ্টি, আমি পার্সোনালি মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো বলছে আমার আম্মু খুব ভালো মিষ্টি রান্না করে, তো আমাদের সাথে চলো, তুমি তোমাকে মিষ্টি খাওয়াবো। পরে আমি বলছি যে ভাইয়া আমি তো যেতে পারবো না, আমার তো শরীর প্রচুর খারাপ, খুব খারাপ, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। বিলিভ ইট অর নট ভাইয়া, ও আমার কপালে বললো যে তুমি দেখো এখন তোমার জ্বর আছে কিনা। তখন আমি আমার কপালে যখন ও হাতটা রাখলো, কপাল থেকে ঠিক আমার নাক পর্যন্ত ও হাতটা জাস্ট বুলিয়ে দিল, এবং বুঝলাম যে আমার ওইখান থেকে পর্যন্ত আমার কিছু একটা এসেছে। আচ্ছা। এবং সাথে সাথে আমার শ্বাস ফেলে হালকা, প্লাস হচ্ছে আমার জ্বর চলে গেল। আমি জ্বরের কারণে আমি মাথা তুলে কথা বলতে পারছিলাম না, এরকম একটা হয়েছিল।
ও আমার সাথে অনেক ধরনের কথা শেয়ার করতে লাগলো, ইভেন ওরা তিনজনে খুব, এবং হুমায়রা নামে যার কথা বললাম যে ওদের বোন ছিল ও, হুমায়রা, ও বলছে যে চলো ভাই আমাদের সাথে চলো যাই। তো ওরা খুব রিকোয়েস্ট করছিল, এবং একটা সময় বললো যে তুমি ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ারে আমি একটা গজলকে আমার ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, ওই গজলটা তুমি বলো এবং সম্পূর্ণটা উর্দুতে বলবা। আমি তখন ওদেরকে বললাম আমি তো উর্দু জানি না, আমি কিভাবে বলবো। বিশ্বাস করেন ভাই, আমি সেটা জানি না ওই মুহূর্তে কি হয়েছিল, আমি উর্দুতে সম্পূর্ণ গজলটা ওকে নিজেই বলে ফেললাম। আমি খুব মানে সারপ্রাইজ হলাম সকালে, তো আপনি সেটা বুঝতেও পারছেন, মানে আপনার সেন্স ছিল, মানে আপনি বুঝতে আমি কথা বলছি তাদের সাথে, হুমায়রা আমার হাত ধরে টানছে, আমার হাত নড়ছে, আমি সেটা রিয়েলাইজ করেছি। পরে যখন ফাইনালি বললো যে তুমি যদি আমাদেরকে বিশ্বাস করতে না পারো, জাস্ট তোমাকে নিয়ে যাবো এবং রেখে যাব। তো ওকে বলেছি যে ভাই আমি আমার আম্মুর পারমিশন ছাড়া কোথাও যাইনি, ইভেন যেখানেই যাই আমি আম্মুকে বলে যাই, অতএব আমি আম্মুকে যদি বলে উনি আমাকে পারমিশন দেন দেন আমি যাব। তো ওরা খুব রিকোয়েস্ট করার পরে পরবর্তীতে ওরা আমাকে নিতে পারেনি, ইভেন আমিও যাইনি। পরে বললো যে ওরা যাওয়ার আগে জাস্ট একটা কথা আমাকে বলে গেল যে কথাটা তুমি কারোর সাথে শেয়ার করো না। পরে আমি বলেছি যে আমি আমার মাকে বলবো। তো ওরা বলেছে ঠিক আছে, তুমি তোমার শুধু মাকে বলবা। কিন্তু যখন সকাল হয়েছে আমার তো জ্বর নেই স্টিল না, ওই সময়ের পর থেকে আমার আর জ্বর আসেনি, ইভেন তারপরে জ্বর আসেনি। আমি সকালে আমার এক চাচাতো ভাই আছে, উনি হচ্ছে আমার আব্বুর চাচার ছেলে, ওই হিসাবে আমার এক চাচাতো ভাই। তো ওনাকে আমি সাথে সাথে সকালে ফোন দিই যে ভাইয়া এরকম ঘটনা। তখন উনি আনফর্চুনেটলি ফোনটা রেখে গিয়েছিলেন, কিন্তু ফোনটা ভাবি ধরেছিল এবং বলেছিল যে ঠিক আছে আমি তোমার ভাইকে বলে দিচ্ছি। তো ভাইয়া আমাকে ফোন দিলেন, বললো যে রাতে এসে ফোন দিব। তো রাতে টোটাল ঘটনাটা আমি শেয়ার করি ভাইয়ের সাথে, ভাই এরকম ঘটেছে, আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে। তো পরে ভাইয়া বললো যে যতটুকু আমি যার কথা বলছি উনি এই বিষয়ে বেশ মানে জানাশোনা একজন লোক, আমি এই কারণে ওনার সাথে শেয়ার করেছি ঘটনাটা। তো উনি আমাকে বললেন শুভ যতটুকু ঘটেছে আমার কাছে মনে হয়েছে এরা খারাপ কিছু না, বাট মাইন্ড ইট তুমি কখনোই ওদের সাথে বাইরে যাবে না, যদি যত রিকোয়েস্টই করুক তুমি তো ওদের সাথে বাইরে যাবে না। আর একটা জিনিস আমার নিষেধ আছে ব্যক্তিগতভাবে, যে এমন হয় আমি যে বাসাতে থাকি আসলে আমার অর্ধেকটা মানে আমার থাকার সামনে হচ্ছে সাদ। তো সেই ক্ষেত্রে অফিস থেকে বাইরে থেকে জাস্ট খালি গায়ে বাইরে যাওয়ার একটা অভ্যাস ছিল। আমি অফিস থেকে এসে হয়তো 7:30-7টা বাজে, গরমের মধ্যে হয়তো খালি গায়ে গিয়েছি, বা রাতেও ফোনে যখন কথা বলতে যাই, আমার এটা নিষেধ আছে যে খালি গায়ে যেন আমি বাইরে না যাই, এটা আমার নিষেধ আছে। বাট ওইরকম ভাবে গেছে। উনি জিজ্ঞেস করেছিলেন তুমি কেন এটা করেছো, এটার কারণে ওরা মানে ওই হুমায়রা এবং ফয়সাল ওরা কিন্তু আমাকে বলেছে যে তুমি রাতে সাদে যাও, সাদে গিয়ে কথা বলো। তো এরকম ঘটার পরে তার মধ্যে ভিতরে আর কিছু ঘটে নেই। সেকেন্ড টাইম আফটার 2 or 3 months তারপরে আমার কাছে সেম, ওরা তখন দুইজন এসেছিল, ফয়সাল এবং যে আরেকজন যে ছেলে ছিল ওর নামটা আমার খেয়াল নেই, এবং সেম ইনসিডেন্ট যে তুমি তো কথা দিয়েছিলে আমাদেরকে যে তুমি তোমার মাকে ছাড়া কাউকে বলবো না, তুমি কেন তোমার চাচা ভাইকে কেন তুমি বললে এটা। তো আমি বললাম যে আসলে আমি জিনিসটা বুঝিনি, এবং ওনার সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি, আমার সাথে কিছু ঘটলো ওনার সাথে শেয়ার করি। তো ওরা খুব ফোর্স করেছিল তখনও যে চলো আমার সাথে এখনই যাই, তোমাকে আবার রেখে যাব। আমি তখনও ডিসএগ্রি হই, আমি যাব না, এবং ইভেন যদি যাই আমার সমস্যা হবে। তো ওরা বলছে যে ফুল সিকিউরিটি আমরা দেবো, তোমার কোনো সমস্যা নেই। ওরা কিন্তু কথাগুলো মানে বলছে যে বাংলা উর্দু কম্বিনেশন এরকম একটা বিষয়। তো আমি যাইনি, এবং ও একটা লাস্ট যাওয়ার সময় বলে ঠিক আছে তুমি হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারছো না, দেন নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় তুমি যদি আমাদের ডাকো, আমরা সে তোমার প্রবলেমস বা তোমার কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা সলভ করবো, তুমি আমার উপর বিশ্বাস রেখো। আসলে এই ছিল আমার ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেহেতু অনেক সময় আছে, আরেকটা আমরা ইমেইলে চলে যাই এবং সেই ইমেইলটা এখন পড়ে শোনাচ্ছি আপনাকে, এবং আশা